প্রয়োগ অপপ্রয়োগ মূলত এমন একটা টপিক, এই টপিকটা হচ্ছে বাংলা ব্যাকরণের, এই বাংলা ব্যাকরণের যতগুলো টপিক আছে সব টপিক মিলেই হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ। কারণ বাংলা ব্যাকরণে তুমি ধরো উচ্চারণ পড়েছো, বানান পড়েছো, তুমি হচ্ছে সমাস পড়েছো, বিভক্তি পড়েছো, উপসর্গ পড়েছো, প্রত্যয় পড়ছো, বাক্য রূপান্তর পড়েছো, মানে যত টপিক আছে প্রত্যেকটা টপিকের কোনো না কোনো যদি কোনো অংশে যদি ভুল হয় সেটাকে বলা হচ্ছে অপপ্রয়োগ। আর যদি তুমি সেটাকে শুদ্ধ করে লিখো তাহলে সেটাকে বলা হচ্ছে প্রয়োগ। তার মানে হচ্ছে যেটা হচ্ছে তোমার ব্যাকরণের প্রত্যেকটা মানে সবগুলো টপিক মিলাই হচ্ছে আমাদের একটা টপিক, সেটা হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ। আমি এখানে বলছি বইতে বলা আছে যে ভাষা ব্যবহারে অশুদ্ধি ঘটে প্রধানত তিনটি কারণে, মানে অনেকগুলো কারণে ঘটতে পারে, প্রধানত তিনটে কারণ। একটা হচ্ছে উচ্চারণ দোষে, শব্দ গঠন ত্রুটিতে, শব্দের অর্থগত বিভ্রান্তিতে। তো এগুলো তোমরা বই থেকে রিডিং করে নিবা, আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে প্র্যাকটিসে চলে যাবো। কারণ বলা আছে যে বিশেষ্য বিশেষণ প্রয়োগজনিত অপপ্রয়োগ, এই কথাটা তারা অনেকে কিছু বোঝে না। মানে ধরো পদ প্রকরণ জনিত অপপ্রয়োগ ঘটতে পারে। কি কারণে? তুমি ধরো কখনো বলতেছো যে আমারে আদর করো, আদৃত করো, কখন কি বলবো, তাহলে মনে রাখবা এটা হচ্ছে বিশেষ্য ফর্ম, মানে এটা হচ্ছে নাউন, যেটাকে ইংরেজিতে বলা হয় নাউন। এই নাউনের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি এটা। তাহলে আদরের অ্যাডজেক্টিভ হচ্ছে আদৃত, মানে জাস্ট এটা রিডিং পড়ে নেবেন, এটা নিয়ে তেমন কোনো ঝামেলা নেই, এটা রিডিং পড়বা। তবে ঝামেলাটা হচ্ছে একটু নিচের দিকে কিরকম দেখো, এখানে বলা আছে করা অর্থে ব্যবহৃত ক্রিয়ার পূর্বে ইত প্রত্যয় যুক্ত করা যাবে না। কিরকম? তুমি আমায় অপমানিত করেছো, আমি বললাম তুমি আমায় অপমানিত করেছো, তাই এটি প্রমাণ হয়েছে যে তুমি কখনোই আমার ছিলে না। এটা না হচ্ছে তুমি আমায় অপমানিত করেছো, এখানে অপপ্রয়োগটা হচ্ছে অপমানিত, আর একটা হচ্ছে প্রমাণ। কি কারণে অপপ্রয়োগ ভালো করে বুঝছো। মনে রাখবা যদি পরের ক্রিয়াটা করা অর্থ দেয়, করা অর্থ মানে কি দেখো করেছো, করা অর্থ দিচ্ছে, তাহলে শর্টকাট মনে রাখবা কটাইপ ক্রিয়া। কি ক্রিয়া? কটাইপ ক্রিয়া। এর পরের ক্রিয়াটা কি অর্থ দিচ্ছে? হওয়া অর্থ দিচ্ছে, তাহলে এটাকে মনে রাখবো আমরা হটাইপ ক্রিয়া, শর্টকাট কৌশল। বাট এটা আবার বইয়ের কিন্তু ভাষা না, কটাইপ ক্রিয়া বা হটাইপ ক্রিয়া বলতে আসলে তেমন কিছু নেই। তাহলে জাস্ট একটা মনে রাখার কৌশল দিচ্ছি যে করেছো মানে করা অর্থে ক্রিয়া হলে কটাইপ ক্রিয়া, আর হওয়া অর্থে ক্রিয়া হলে হটাইপ ক্রিয়া। তাহলে মনে রাখবা করা অর্থে ক্রিয়ার পূর্বে ইত প্রত্যয় যুক্ত করা যাবে না। করা অর্থে ক্রিয়ার পূর্বে ইত প্রত্যয় যুক্ত করা যাবে না। তাহলে এইখানে মূল শব্দটা ছিল হচ্ছে অপমান, তুমি এর সাথে ইত প্রত্যয় যুক্ত করছো, দ্যাটস হোয়াই এখানে হয়েছে অপমানিত। কিন্তু যখন করা অর্থে আছে তাহলে এখানে অপমানিত হবে না, মানে ইত প্রত্যয় যুক্ত করা যাবে না। ওকে, বাদ দিলাম, তাহলে অপমান হবে। কিন্তু যদি হওয়া অর্থে থাকে মানে হঠাৎ ক্রিয়া থাকে, তাহলে আবার কি করতে হবে? তোমার ইত প্রত্যয়টা যুক্ত করে দিতে হবে। তাহলে এইখানে প্রমাণের সাথে তুমি যদি ইত প্রত্যয় যুক্ত করতে চাও তাহলে কি হয়ে যাবে? প্রমাণিত। তাহলে ব্যাপারটা হচ্ছে তুমি আমায় অপমানিত করেছো না, তুমি আমায় অপমান করেছো, তাই এটি প্রমাণিত হয়েছে যে তুমি কখনোই আমার ছিলে না। আমি না ভাই, অপমানটা তোমাকে করেছে, আমাকে করেনি। ওকে, তাহলে এই জিনিসটা জাস্ট মনে রাখবা যে কটাইপ ক্রিয়ার পূর্বে অর্থাৎ করা অর্থে ক্রিয়া থাকলে এর আগে কখনোই ইত প্রত্যয় যুক্ত করা যাবে না, কিন্তু হওয়া অর্থে ক্রিয়া থাকলে অর্থাৎ হটাইপ ক্রিয়া থাকলে এর আগে তোমাকে ইত প্রত্যয় যুক্ত করতে হবে। যেমন তুমি আমায় অপমানিত করেছো, অপমানিত হবে না কারণ করেছো কথা আছে, তাহলে কি হবে? অপমান করেছো। এটি তুমি প্রমাণিত করবে, দেখো ভাই করবে কথাটা আছে করা অর্থে, তাহলে ইত প্রত্যয় যুক্ত করা যাবে না, হবে কি? প্রমাণ করবে। যুক্তি খণ্ডিত করেছে, ভুল, কারণ করেছে করা অর্থ আছে, খণ্ডিত ইত যুক্ত করা যাবে না, হবে কি? খণ্ডন করেছে। তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে, ভাই শোনো এই হয়েছে আছে, আশ্চর্যের সাথে ইত প্রত্যয় যুক্ত করলে হয় আশ্চর্যান্বিত। তুমি সেখানে গেলে অপমান হবে, এই যে হবে আছে তাহলে অপমান হবে না, অপমানিত হবে। আমি অপমানিত হয়েছে, এই যে হ আছে তাহলে অপমান হবে না, অপমানিত হবে। ওকে, বলছে মিথ্যা একদিন না একদিন প্রমাণ হয়, এই যে হ আছে তাহলে প্রমাণিত হবে। এরকম করে মনে রাখবা যতগুলো ক্রিয়া হ থাকবে এর আগে ইত বসবে, আর ক থাকলে ইত বসবে না। দ্যাটস এনাফ। সুন্দর, তোমরা বলো তো এই সুন্দরটা কোন পদ প্রকরণ, বিশেষ্য নাকি বিশেষণ? সবাই একটু কমেন্ট করে বলো তো যে সুন্দরটা কি বিশেষ্য নাকি বিশেষণ? সবাই একটু কমেন্ট করে বলো। তো সুন্দরটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা বিশেষণ, সুন্দরটা অ্যাকচুয়ালি কি বিশেষণ।
শন। ওকে, এই বিশেষণের সাথে তুমি যদি তা প্রত্যয় যুক্ত করো কিংবা তয়বা প্রত্যয় যুক্ত করো তাহলে এটা পাবো আমরা হচ্ছে বিশেষ্য। কি পাবো? বিশেষ্য। এই বিশেষ্য হচ্ছে, শোনো ভালো করে মনে রাখবা একটা জিনিস, খেয়াল রাখবা, এই যে তা এবং তয়বা যা আছে এটাকে বলা হচ্ছে বিশেষ্যবাচক প্রত্যয়। কি বাচক প্রত্যয়? বিশেষ্যবাচক প্রত্যয়। কি রকম? যেমন আমরা জানি যে কোন ইংরেজি কোন একটা ওয়ার্ডের সাথে আমরা যদি TION SION যুক্ত করি তাহলে আমরা নাউন পাই, ফুল যুক্ত করলে অ্যাডজেক্টিভ পাই। তো এগুলো তো সাফিক্স প্রেফিক্সে তোমরা পড়ে আসছো। তো শন হচ্ছে তোমার নাউন রিলেটেড সাফিক্স, ইংরেজিতে নাউন রিলেটেড সাফিক্স বলা হচ্ছে, আর বাংলায় বলা হচ্ছে বিশেষ্যবাচক প্রত্যয়। তাহলে বিশেষ্যবাচক প্রত্যয় কার সাথে বসবে? অবশ্যই বিশেষণের সাথে বসে সেটা কি হবে? বিশেষ্য হবে। কিন্তু বিশেষ্যবাচক প্রত্যয় আবারও কি বিশেষ্যের সাথে বসতে পারে? না। কিন্তু যদি কখনো বসে সেটাকে আমরা বলবো হচ্ছে কি অপপ্রয়োগ বা অশুদ্ধ, বা যেটা ভুল, সঠিক নয়। সুন্দর একটা বিশেষণ, এর সাথে তুমি যদি তা যুক্ত করো তাহলে আমরা পাবো হচ্ছে সুন্দরতা। তাহলে সুন্দরতাটা একটা কি একটা বিশেষ্য। কি পাইলাম? কেন বিশেষ্য? কারণ বিশেষ্যবাচক প্রত্যয় তার সাথে যুক্ত হয়েছে। এই আমরা জানি যে প্রত্যেকটা ওয়ার্ডের আবার একাধিক পার্শ্ব বিস্তৃতি থাকতে পারে। ধরো সুন্দর একটা বিশেষ্য, এটার আরেকটা বিশেষ্য হচ্ছে সৌন্দর্য। এটার আরেকটা বিশেষ্য হচ্ছে কি? সৌন্দর্য। এইটা একটা বিশেষ্য। কিন্তু এই বিশেষ্যের সাথে তুমি যদি আবারও তা যুক্ত করো তাহলে আমরা কি পাবো? সৌন্দর্যতা। কি পাবো? সৌন্দর্যতা। তাহলে এই যে এইটা আসলে সৌন্দর্যতা পাইলাম, এটা হচ্ছে অপপ্রয়োগ। কারণ কেন? সৌন্দর্য আগে থেকে বিশেষ্য, তুমি এর সাথে আবার তা প্রত্যয় যুক্ত করতে পারবা না, করলে সেটা হচ্ছে অপপ্রয়োগ। দিন, এই দিন মানে হচ্ছে কি? দেখো, একটা হচ্ছে দিন, একটা হচ্ছে ইসলামের দিন, এগুলো ভাই আলাদা। দিন মানে একটা হচ্ছে আজকের দিন, একটা ইসলামের দিন, হ্যাঁ, এগুলো আলাদা। আর এই দিন অর্থ হচ্ছে গরিব মানুষদের অবস্থা, দারিদ্র মানুষদের অবস্থা, মানে যারা একবারে মানে তোমার ভিটাহীন বা জমিহীন মানুষ, ভূমিহীন মানুষ, তাদের একটা অবস্থা বোঝাচ্ছে। এটা একটা অবস্থাবাচক বিশেষণ, এটা একটা অবস্থাবাচক বিশেষণ। এর সাথে তা যুক্ত করলে আমরা পাবো হচ্ছে কি? দীনতা। এটাকে বলা হচ্ছে বিশেষ্য। এই দীনতা শব্দের আরেকটা বিশেষ্য হচ্ছে দৈন্য, এটাও একটা কি? বিশেষ্য। কিন্তু এই বিশেষ্যের সাথে তুমি যদি আবার তা প্রত্যয় যুক্ত করো তাহলে আমরা পাবো কি? দৈন্যতা। তাহলে এবার বলো তো এটা কি সঠিক? না, তখন এটা হচ্ছে কি? আমাদের অপপ্রয়োগ। কারণ কি কারণে? কারণ বিশেষ্যের সাথে আবার কখনো বিশেষ্যবাচক প্রত্যয় যুক্ত হতে পারে না। তাহলে আমি যদি এখন কাউকে বলি যে তোমার সৌন্দর্যতায় আমি মুগ্ধ হয়েছি, মনে করো ধরো কোন একটা ছেলে কোন একটা সুন্দর মেয়েকে, মনে করো ধরো তোমাকে কোন একটা ছেলে এসে বলতেছে দেখো আমি তোমার সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে গেছি। তুমি আগে ওরে বলবা ভাই আগে ভাষা শিখে আসো, আমার সৌন্দর্যের পরে মুগ্ধ হও। মানে সৌন্দর্যতা ভুল, কারণ সৌন্দর্য একটা বিশেষ্য, এর সাথে আবার তা বিশেষ্যবাচক প্রত্যয় যুক্ত করা যাবে না, করলে সেটা হচ্ছে কি? অপপ্রয়োগ। তাহলে তোমার সৌন্দর্যতায় মুগ্ধ হয়েছি বিষয়টা ভুল হবে। কি? তোমার সৌন্দর্যে আমি মুগ্ধ হয়েছি। দৈন্যতা প্রশংসনীয় নয় ভাই, দৈন্য একটা বিশেষ্য, তা যুক্ত করা যাবে না। বাক্যটির উৎকর্ষতা প্রশংসনীয়। এখন অনেকে ভাবতেছে যে ভাইয়া এটা যে একটা বিশেষ্য, আমরা কেমনে বুঝবো? বিশেষ্য চিনব কিভাবে? ওকে, শোনো, বিশেষ্য চেনার উপায় হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বললাম, শব্দের শেষে তা থাকবে, শব্দের শেষে রেপ থাকবে, শব্দের শেষে জফলা থাকবে, এগুলো মনে রাখবা। তাহলে শব্দের শেষে তা থাকবে, তয়বাও থাকতে পারে। তাহলে তা, তয়ব, রেপ কিংবা জফলা, এগুলো যদি শব্দের শেষে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হচ্ছে কি? একটা বিশেষ্য। তাহলে তুমি দেখো এখানে দৈন্য জফলা আছে, বিশেষ্য ছিল, এরপরে তা যুক্ত করা যাবে না। তাহলে তুমি হয় বলবা দৈন্য অথবা কি বলবা? দীনতা। এখানে দেখো উৎকর্ষ, উৎকর্ষ, এখানে আগে থেকে একটা রেব আছে, এটা একটা বিশেষ্য, এর সাথে তা যুক্ত করা যাবে না। তাহলে বলবা উৎকর্ষ, অথবা এটার বিশেষণটা হচ্ছে উৎকৃষ্ট, তখন তুমি তা যুক্ত করে বিশেষ্য করতে পারবা, উৎকৃষ্টতা। এই যে দেখো এগুলো হচ্ছে কি? একটা প্রত্যেকটা বিশেষণ, এদের সাথে তা যুক্ত করছে, এগুলো হচ্ছে বিশেষ্য। ওইখানে মানে ফার্স্ট এডিশনের বইটাতে এগুলো 4টা ঘর দেওয়া আছে, মানে আলাদা আলাদা করে দেওয়া আছে, বাট আমি এখানে একখানে করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। আর এই যে দেখো সুজন একটা বিশেষণ, সুজনতা, মানে অনেকে মনে করতেছে যে সুজন মনে হয় একটা নাম, মানে ব্যক্তির নাম। না ভাই, সুজন মানে হচ্ছে দুই বন্ধুর মধ্যে একটা অবস্থা বোঝাচ্ছে। এই যে তেঁতুল পাতায় দুজন, আমরা সুজন, বলে না, মানে আমরা বন্ধু, একটা বিশেষণ। এই বিশেষণের সাথে তা যুক্ত করছে, এটা হচ্ছে বিশেষ্য। সৌজন্য, এটাও বিশেষ্য। সৌজন্যতা, এটা ভুল। তারপর সরল, এটা বিশেষণ। সরলতা, সারল্য, এটা হচ্ছে বিশেষ্য। সারল্যতা ভুল, কারণ এটা অপপ্রয়োগ। তাহলে তোমরা জাস্ট এই বক্সটা একটু রিডিং করে নিবা। তুমি আসিয়া আবার
চলিয়া গেলে কেন? চলে গেলে কেন? কেন? তাহলে এই বাক্যে ভুল কোথায়? দেখো এখানে এই বাক্যটাতে সাধু চলিতের মিশ্রণ হয়েছে। কোথায় দেখো, এই যে আসিয়া একটা সাধু ভাষা, তাহলে এটা হচ্ছে সাধু, আবার দেখো চলে, এটা হচ্ছে কি আবার চলিত। তার মানে তোমাকে দুইটাই চলিত করতে হবে অথবা দুইটা সাধু করতে হবে। তাহলে তুমি লিখবা তুমি এসে আবার চলে গেলে কেন, অথবা তুমি লিখতে পারো যে আসিয়া আবার চলিয়া গেলে কেন। সাধু চলিতের মিশ্রণ এক বাক্যে করা যাবে না, করলে সেটা হচ্ছে অপপ্রয়োগ। ওকে, এবার গুরুচন্দ্রালী দোষ কোনটা? গুরুচন্দ্রালী দোষ এগুলা, এটা বেশি আসে না, এটা না পড়লেও চলবে, কোনো সমস্যা নেই, নো টেনশন। কিন্তু আরেকটা যেটা আছে বিশেষ করে উন্নতশীল যেটা, আমি সেটা নিয়ে আলোচনা করি। ধরো আমি বললাম যে বাংলাদেশ একটি, ধরো আমি লিখলাম হচ্ছে বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। এই বাক্যে ভুল কোথায় কেউ বলতে পারবা? বাংলাদেশ একটি উন্নতশীল দেশ, এই বাক্যে ভুল কোথায় কেউ বলতে পারবা? বলো তো, বাংলাদেশ একটি উন্নতশীল দেশ, এই বাক্যে ভুল কোথায়? ভুলটা হচ্ছে, ভাই শোনো, উন্নতটা এমনিতেই আগে থেকে এটা একটা বিশেষণ, উন্নত আগে থেকেই বিশেষণ, আবার শীলটা হচ্ছে একটা বিশেষণবাচক প্রত্যয়। একটু আগে যেটা বললাম যে যেমন বিশেষ্যবাচক প্রত্যয় আছে, এইভাবে হচ্ছে এই শীলটা হচ্ছে একটা বিশেষণবাচক প্রত্যয়। তাহলে বিশেষণের সাথে আবার কখনো বিশেষণবাচক প্রত্যয় বসে? অবশ্যই না। তাহলে তুমি এখানে কি লিখবা? যে বাংলাদেশ একটি উন্নত দেশ, কিন্তু বাংলাদেশ কি উন্নত হয়েছে? না। তাহলে বাংলাদেশ এখনো কি উন্নত হয়নি, যেহেতু সেহেতু আমরা উন্নত লিখতে পারবো না, আমরা লিখবো বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। কিন্তু যদি আমি বললাম যে জাপান একটি উন্নয়নশীল দেশ, সেক্ষেত্রে আবার ভুল হবে, কারণ জাপান উন্নয়নশীল না, জাপান হচ্ছে কি উন্নত দেশ। তাহলে তোমাকে বলতে হবে জাপান উন্নত দেশ, মানে যে দেশটা এখন পর্যন্ত উন্নত হয়নি তাকে উন্নত বলা যাবে না, আর যে উন্নত হয়েছে তাকে আবার উন্নয়নশীল বলা যাবে না, তখন সেটাও কি হবে? অপপ্রয়োগ হবে। যে কানা, যে আপনি সপরিবারে আমন্ত্রিত, আমি বললাম যে আপনি সপরিবারে আমন্ত্রিত। আর একটা বাক্য লিখলাম যে কানা সস্ত্রীক রংপুরে থাকেন। কোথায় থাকে? রংপুরে থাকে, রংপুরে থাকেন। ভালো করে দেখো এই বাক্যগুলোতে ভুল কোথায় হয়েছে। তাহলে আমি বললাম যে আপনি সপরিবারে আমন্ত্রিত, কানা সস্ত্রী, কানা কানা রানা না কানা। ওকে, তাহলে এই যে স, মনে রাখবা এই দন্তের সাথে শয়ে ব যুক্ত অবস্থা থাকা মানে হচ্ছে এটা অর্থ হচ্ছে নিজ, আর যদি শুধু স থাকে এটা অর্থ হচ্ছে সহ বা সাথে, সহ বা সাথে, সহ বা সাথে। এখন আপনি সপরিবারে আমন্ত্রিত, ধরো আমার বিয়া, তোমাকে দাওয়াত দিচ্ছি, বললাম যে আপনি সপরিবারে আমন্ত্রিত, কাটে লিখছি এই লাইনটা, কাটে লিখছি এটা যে আপনি সপরিবারে আমন্ত্রিত। এটা অর্থ কি দাঁড়ায় জানো? যে বিয়ের দিন আপনি আমার বাড়িতে না এসে আপনার নিজের বাসায় বসে পেট পুরে খেয়ে দিয়ে আপনি ঘুমায় পড়েন, আমার বিয়ে বাড়িতে আসার দরকার নেই। এটা কি আমি কার্ডে লিখতে চাইছিলাম? না, এটা ভুল করে হয়ে গেছে। আমি লিখতে চাইছিলাম কোনটা? যে আপনি সপরিবারে আমন্ত্রিত, মানে হচ্ছে আপনি আপনার পরিবার সহ আসবেন, যেটা দন্ত সহ হবে, শুধু যুক্ত অবস্থায় ব থাকবে না। যুক্ত অবস্থায় ব থাকলে সেটা অর্থ হচ্ছে নিজ, মানে নিজ পরিবারে খাবেন। তাই কি বলছিলাম? না, এটা ভুল করে হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে অপপ্রয়োগ, আর এটা হচ্ছে শুদ্ধ প্রয়োগ। যেমন দেখো আমি বলছি যে কানা সস্ত্রীক রংপুরে থাকেন। কে ভাই? ওই যখন রংপুরে থাকে তখন নিজের স্ত্রী নিয়ে থাকে, ভালো কথা। কে ওই ঢাকায় গেলে কি মাইসির স্ত্রী নিয়ে যায় নাকি? ব্যাপারটা আসলে এরকম নয়। ব্যাপারটা হচ্ছে কানা যখন রংপুরে থাকে তখন তার নিজের স্ত্রী সহ থাকে, কিন্তু যখন সে বাহিরে যায় অন্যের স্ত্রী নিয়ে যায়। ভুল, কারণ এখানে হবে সস্ত্রীক, মানে দন্তস্ব হবে, কারণ কানা তার স্ত্রী সহ রংপুরে থাকেন। আশা করি বুঝতে পারছো এই শয়ের ব্যবহারটা। ওকে, থ্যাংক ইউ। বৈমাত্র মানে হচ্ছে বিমাতার সন্তান, বৈমাত্র সহদার বলা যাবে না। বৈমাত্র মানে হচ্ছে বিমাতার সন্তান, সেটা হতে পারে ভাই, সেটা হতে পারে বোন। বিমাতা সৎমা, বোঝেন তো, সৎমায়ের ছেলে মেয়েকে বলে বোঝায়। তো বিমাতা বলতে সেই বৈমাত্র বলতে ভাইকেও বোঝায় আবার বোনকেও বোঝায়। আর সহোদর মানে হচ্ছে সহ উদর থেকে যাদের জন্ম, মানে একই পেট থেকে যাদের জন্ম। তাহলে বৈমাত্রে তো ভাই আলাদা পেট, আর সহোদর মানে হচ্ছে একই পেট, দুটো একখানে বসানো যাবে না। এখন যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি যে স্বামীর অন্য স্ত্রীর অথবা মানে স্ত্রীর অন্য স্বামীর সন্তান, যেমন বললাম যে আমার বৈমাত্র সহোদর ভাই ডাক্তার। এই যে দেখো বৈমাত্র মানে হচ্ছে বিমাতার সন্তান, সেখানে সহোদরটা বসানো যাবে না, তোমাকে বলতে হবে আমার বৈমাত্র ভাই ডাক্তার, শেষ কথা।
সাক্ষ্য হচ্ছে বিশেষণ পদ, যেখানে ওখানে মনে হয় অন্য কিছু দেয়া আছে, একটু ভালো করে দেখো। সাক্ষ্যটা হচ্ছে একটা বিশেষণ পদ। কোনটা? আমি যেটা দিব, আমি সাক্ষ্য দিচ্ছি উজ্জ্বল একটা রিলেশনে ছিল, সেই রিলেশনটা তার ব্রেকআপ হয়েছে, তাহলে আমি কিন্তু সাক্ষী দেইনি, আমি কি দিচ্ছি? সাক্ষ্য দিচ্ছি। কিন্তু আমি যদি বলতাম আমি সাক্ষী দিচ্ছি, এটা অপপ্রয়োগ ছিল। তাহলে সাক্ষ্যটা হচ্ছে ব্যক্তির কর্ম, কর্ম মানে যেটা বলতেছি আমি, আর সাক্ষীটাকে আমি নিজে একটা বিশেষ শব্দ, আমি সাক্ষী। আশা করি বুঝতে পারছো। যেমন আপনি জনগণের হয়েও তাদের পক্ষে সাক্ষী দেননি, ভুল, সাক্ষ্য দেননি হবে। তৎকালীন সময়ে, তৎকালীন মানে কালকে বোঝাচ্ছে বা সময়কে নির্দেশ করতেছে, সেখানে আবার সময় কথা না বসানো যাবে না। বমাল শুদ্ধ, এটা আসে না, তবুও দেখো। বমাল শুদ্ধ মানে হচ্ছে চোরটা বমাল ধরা পড়েছে। বমাল মানে হচ্ছে কি? মাল সহ। বমাল কথার দ্বারাই হচ্ছে কি? মাল সহ। মাল মানে কি? যেটা যিনি চুরি করছে, ওই মালটা সহ ধরা পড়ছে। কিন্তু তারে তুমি বলতে পারো না যে সে বমাল শুদ্ধ ধরা পড়েছে। বমাল শুদ্ধ বলা যাবে না, কারণ বমাল মানেই হচ্ছে মাল শুদ্ধ, সেখানে আবার শুদ্ধ কথাটা বসানো যাবে না। তাহলে তুমি বলতে পারো চোরটি মাল শুদ্ধ ধরা পড়েছে, মানে মাল সহ ধরা পড়েছে। আচ্ছা, এই অধীনস্থ কথাটা খুব বলি আমরা, যে আমি তাহার অধীনস্থে কাজ করি। ভাই ভুল, এটা প্রচলিত হলেও শব্দটা ভুল হবে। আমি তার অধীনে কাজ করি, অধীনস্থ হয় না। আশা করি বুঝতে পারছো তোমরা। ওকে, এবার আমি বললাম যে আমি অনেক পড়েছি, ফলেও আমি ভালো কিছু করতে পারিনি, ভুল। কারণ যদি তোমার কাজ, যে কাজটা তুমি করছো, তুমি ভালো করে পড়াশোনা করছো কিসের জন্য? ভালো রেজাল্টের জন্য। কিন্তু ভালো রেজাল্ট না হয় খারাপ রেজাল্ট হয়েছে, তাহলে বলতে হবে বিপরীতটা, যে আমি অনেক পড়াশোনা করা, মানে পড়াশোনা করেছি বা পড়াশোনা করা সত্ত্বেও আমি ফেল করেছি। কিন্তু যদি পজিটিভ কিছু হয়, আমি অনেক পড়াশোনা করেছি ফলে এ প্লাস পেয়েছি, মানে নেগেটিভ হলে সত্ত্বেও আর পজিটিভ হলে ফলে। তোমরা একটু রিডিং করবা, বাকিটুকু বুঝে নেবা। সমৃদ্ধশালী, সমৃদ্ধ নিজে একটা বিশেষণ, এর সাথে শালী বসে না, আবার কেউ জোর করে শালা বসাইব না। ওকে, যেমন আমি বলছি যে এখানে দেখো এই কথাগুলো এখানে ব্যাখ্যা দেওয়া আছে। শক্তি, বিত্ত, সম্পদ এগুলোর সাথে শালী প্রত্যয় যোগ করলে হবে শক্তিশালী, বিত্তশালী, সম্পদশালী, যা বিশেষণ পদ। এখন সমৃদ্ধ শব্দটি তো নিজেই একটা বিশেষণ, যার সঙ্গে বিশেষ রূপ হচ্ছে সমৃদ্ধি। তাই সমৃদ্ধ শব্দটির সাথে শালী যোগ না করলে, শালী যোগ করলে সেটা হবে অপপ্রয়োগ। সঠিক বাক্যটি হবে বাংলাদেশ কি? সমৃদ্ধ দেশ। সমৃদ্ধ দেশ। একটু রিডিং পড়ে নিবেন, তাহলেই বুঝবেন। সবাইকে বুঝছো? না বুঝলে আর অশ্রু জল বিসর্জন দিও না, ভুল। কারণ ভাই অশ্রু মানে হচ্ছে চোখের জল। তাহলে এখন অশ্রু জল অর্থ দ্বারা কি দাঁড়াচ্ছে? যার চোখের জল বিসর্জন দিও না, যেটা ভুল। তুমি বলতে পারো আর অশ্রু বিসর্জন দিও না, অথবা বলতে পারো আর চোখের জল বিসর্জন দিও না, শেষ। আর যদি নাই হয় তাহলে উপরোক্ত কথাটি তোমার সত্য নয়। লিখবা তুমি উপরিউক্ত, লিখবা তুমি, হয় তুমি লিখবা হচ্ছে উপরিউক্ত, অথবা তুমি লিখতে পারো উপরযুক্ত। কি লিখতে পারো? উপরযুক্ত অথবা উপরি উক্ত। তুমি এই দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারো, কিন্তু কখনোই তোমাকে বলানো যাবে না যে উপরোক্ত বাক্যটি, এটা ভুল। উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়, এই যে উপরোক্ত কথা বসা যাবে না। হয় বসবা তুমি উপরযুক্ত, অথবা বসাবা তুমি উপরিউক্ত, শেষ কথা। ইদানিংকাল তোমার মতিগতি ভালো দেখছে না, ভুল। কারণ ইদানিং মানে হচ্ছে সময়কে নির্দেশ করতেছে। আবার তুমি কাল বসাইতে পারবো না সেখানে। তুমি বলবা যে ইদানিং তোমার মতিগতি ভালো লাগতেছে না। কণ্ঠ পর্যন্ত খেলে স্বাস্থ্যহানি ঘটে, ভুল কথা ভাই। আকণ্ঠ, আকণ্ঠ মানে হচ্ছে কণ্ঠ পর্যন্ত, মানে গলা পর্যন্ত খাওয়া। তুমি আবার আকণ্ঠ পর্যন্ত বসাতে পারবা না যে কণ্ঠ পর্যন্ত হয়, হবে না। তুমি বলতে পারো আকণ্ঠ, অথবা বলতে পারো কণ্ঠ পর্যন্ত, তাহলে হতে পারে। এখন ধর উজ্জ্বল বলতেছে কেবলমাত্র ভাই একটা আমাকে গার্লফ্রেন্ডের ব্যবস্থা করে দেন। ভাই কেবলমাত্র বলা যাবে না। এখন ও আমারে বলতেছে ভাই তাহলে শুধুমাত্র একটা দেন। আমি বললাম ভাই শুধুমাত্র বলা যাবে না, তাহলে ভাই বলবোটা কি? তাহলে তোমাকে বলতে হবে কেবল একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দেন, শুধু একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দেন, অথবা বলতে পারো মাত্র একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দেন, শেষ কথা। ওকে ওকে, খাঁটিটা কে? গরু নাকি তার দুধটা? খাঁটিটা ভাই দুধ। তো যে খাঁটি মানে যার সম্পর্কে তথ্য দিচ্ছ, বিশেষণ তার সামনে বসে, তাহলে গরুর সামনে খাঁটি বসবে না, খাঁটি বসবে দুধের সামনে। এইবার স্যার আমাদের উপর রাগিয়ে গিয়েছেন। দেখো এইবার স্যার আমাদের উপর রাগিয়ে গিয়েছেন। দেখো ভাই, এই যে স্যার এইবার, এটা চলিত ভাষা, আবার এখানে সাধু দুটাই ভুল, তাহলে হবে রেগে গেছেন, শেষ কথা। সেদিন বলেন না, হবে কি বললেন। তোমরা মেট্রিক পাস বানান ভুল, তালব্যস্য হবে।
করিয়া আসিলে কি করে, করিয়া হবে না, করলে কি করে। মুহূর্ত, মুহূর্ত মনীষী বানান ভুল হবে এটা, দ্বন্দ্ব বানান ভুল হবে এটা। মানে তোমার হচ্ছে একটা অনুচ্ছেদের মধ্যে বিভিন্ন রকমের ভুল থাকতে পারে। দেখো ভুল, ভুল বানানটাই ভুল দেয়া আছে, রস্যকার হবে। এই জন্য তোমরা অনুচ্ছেদে যাবা না, চেষ্টা করবা হচ্ছে তোমরা বাক্য থেকে শুদ্ধ প্রয়োগ করা, এটা অ্যান্সার করার চেষ্টা করবা।